শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন মুক্ত কণ্ঠ। নিবেদন করছি ইস্পাহানি মির্জাপুর চা, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। রাজনীতির আকাশে ঘনিয়ে উঠেছে অনিশ্চয়তার মেঘ। সংবিধান বাতিল, জুলাই সনদ, সেকেন্ড রিপাবলিক, গণভোট, নির্বাচন, সংস্কার এবং উপদেষ্টা পরিষদ, প্রতিটি ইস্যুতে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। বিএনপি, এনসিপি এবং জামায়াত এখন মুখোমুখি। দিন দিন এক দলের সঙ্গে আরেক দলের মতো বিরোধ বাড়ছে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপর বাড়ছে নানামুখী চাপ। সবকিছু মিলিয়ে রাজনৈতিক সমীকরণে দেখা দিয়েছে একরকমের জটিলতা। আবার অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধান উপদেষ্টার পদত্যাগ। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে এভাবে চলে যাওয়ার কথা বলতে পারেন না ডক্টর ইউনূস। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা শুরুতেই দর্শক দেখে আসবো। অভ্যুত্থান পরবর্তী এই জনপদ যেন বড্ড অচেনা, আরও ছন্ন ছাড়া। এখনও কার্যকর হয়নি রাষ্ট্রের সবটুকু, পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। আর একের পর এক মব আর দাবি আদায়ের মিছিল যেন রাজপথের রোজকার ছবি। তার উপর মাঠ দখল আর কথার লড়াইয়ে মুখোমুখি গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি। সংস্কার প্রশ্নেও বাজেনি সমঝোতার সুর। পরিস্থিতি দিনকে দিন নাজুক হতে থাকায় হতাশ ও ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করছেন পদত্যাগেরও, যা খাদের কিনারায় থাকা দেশের সংকট বাড়িয়ে দেবে বলে মনে করছেন এই বিশ্লেষক। ইউনূস দায়িত্ব ছেড়ে দিলে সেটা একটাই কথা বলা যায় যে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে, এবং সেই বিশৃঙ্খল অবস্থায় দেশ কোন দিকে যাবে এটা বলা মুশকিল। ইউনূসের পদত্যাগে সংকটের সমাধান দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন রাজনৈতিক দল নয়, জনগণের কাছে দায়বদ্ধ গণ অভ্যুত্থানের এই সরকার। পদত্যাগটাকে আমি একটা হুমকি হিসাবে যেটা বললাম দেখি, এবং এই হুমকিটা একটা খুব বাস্তব ব্যাপার। কারণ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে এখানে একটা বড় রকম সংকট সৃষ্টি হবে। এই সংকটের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে অনেক সংযত করার চেষ্টা করবে। তিনি যদি এখন পদত্যাগ করতে চান, এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত। তারা তো মহাবিপদে পড়ে গেল। যদি করতেই চান তাহলে তার যেটা করতে হবে সেটা হলো তিনি অবশ্যই একটা রেফারেন্ডাম রাখতে পারেন যে সেনাবাহিনী আমাকে এই কথা বলছে, এবং এটা এক ধরনের তার এখতিয়ার বহির্ভূত কাজ। উদ্ভূত পরিস্থিতিতে ইউনূস পদত্যাগ করলেও সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সম্ভাবনা দেখছেন না প্রবীণ এই বিশ্লেষক। তবে দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। এই সংকট থেকে উত্তরণ ঘটতে হলে তার উচিত হবে যে নির্বাচনটা দ্রুত দিয়ে দেওয়া, এবং সেই সাথে আমি মনে করি যে ইন বিটুইন এই দুইয়ের মাঝখানে তার উচিত অতি সত্বর রাজনৈতিক দলগুলোর সাথে বসে নিজেদের মধ্যে ভুল ভ্রান্তিগুলোকে দূর করা। সেনাবাহিনী এসে ক্ষমতায় নিয়ে এইটা যে খুব সুখে থাকবে বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এরকমও মনে হয় না। সেনাবাহিনীতে সেরকম কোনো ব্যক্তিত্বও নাই। সরকারের সাথে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রের অন্য কোনো সংস্থার দূরত্ব কাম্য নয় বলেও মনে করেন তারা। রাষ্ট্রের কল্যাণে যা কমিয়ে আনার পরামর্শ তাদের। আর ক্ষমতা ছেড়ে দিলে একটা পরিস্থিতি হবে যে এখানে তাকে রিপ্লেস করার মতো ঠিক লোকজন তো নাই। তার স্টেক হোল্ডারের মধ্যে অন্যতম হওয়া উচিত আর্মি। আর্মি নিয়ে যতই আমরা যে যাই ভাবি না কেন, কিন্তু আর্মির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে। তার উদ্বিগ্নতার সঙ্গে কিন্তু আমি একমত। আমার নিজের লেখা আছে, আমি মনে করি অবশ্যই একমত। তার যে প্রধান সরকারের নীতির বাইরে তিনি কখন নির্বাচন হবে এরকম শর্ত তিনি বেঁধে দিতে তিনি পারেন না। রাজনৈতিক দলগুলোকে আরও সংযত ও দায়িত্বশীল আচরণের পরামর্শ রাষ্ট্রচিন্তাবিদদের। দর্শক, প্রতিবেদনগুলো আপনারা দেখছিলেন। প্রতিবেদনটিতে যে সংকটের কথা বলা হচ্ছে এবং সমাধানের পথ কি সে বিষয় নিয়ে আলোচনার জন্য সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে আমার সাথে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, রয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, তবে তিনি পদত্যাগ করলেও কোনো শূন্যতা তৈরি হবে না। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ধরে রাখাটা কঠিন হবে বলেও তিনি মন্তব্য করেছেন। তো বিএনপি কি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা থেকে বিরত থাকতে চাচ্ছে কিনা, বা এই বিষয়টি একটু জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে। উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন,
না, ঠিক উনি বলেননি। উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি, পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে, এবং নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। গণমাধ্যমের রিপোর্টে দেখলাম বিএনপি 4 বার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি। আমরা দেখলাম জামায়াতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে, তাদেরও সেই সুযোগ হয়নি। কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন, এবং আমার জানা মতে, যেটা সব মিডিয়াতে আসেনি, এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না, সেখানে মাহফুজ ছিল, আসিফ ছিল, এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল। সো তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন, এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে। সাংবাদিকদের কাছে সব খবর যায় না, সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায় যেই খবরগুলো ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক। এখানে অনেকগুলো বিষয় আছে। এই কথা হঠাৎ করে ডক্টর ইউনূস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন? এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ, তিনি শিশুতোষ মানুষ, তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন, কারণ তিনি খুবই সাকসেসফুলি গত 9 মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন। এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে। ডক্টর ইউনূস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন, নট অনলি ডক্টর ইউনূস, উইথ হিজ এন্টায়ার টিম। ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত 9 মাসে। তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি খেললাম না, আমি থাকলাম না, আমি চলে গেলাম। কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের চালক, ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা এক এক সময় এক এক দিকে ফ্ল্যাকচুয়েট করে, সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না, খুব স্থিতি অবস্থা নির্দেশক না। আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন। দেখেন, তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া। তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত 9 মাসে। ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন। এবং হাসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমানসূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি না। এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের বলেন, তারা কেউ কল্পনাও করতে পারে না যে এইরকম একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায়, যাচ্ছে তাই করা যায়। এতদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে। আপনি আমাকে বলেন, আজকে যদি এই আন্দোলন সফল না হতো, আসিফ, সার্জিস, হাসনাত তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের, ছাত্রলীগের হয়ে কোনোভাবে টিকে ছিল, তারা হয়তো বা টিকেও যেতে পারতো, মানে এদিক সেদিক পালিয়ে। সেনাপ্রধান পারতো, ওনার কোর্ট মার্শাল হতো না, ওনার ফাঁসি হতো না, কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি সরকারের আদেশ পালন করবেন না। সরকার যে গুলির আদেশ দিচ্ছে, নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে, সেনাপ্রধান তো সেই আদেশ ফলো করেন নাই। এবং তিনি এমন সেনাপ্রধান, তাকে যদি আপনি ওনার আগের সেনাপ্রধানের সঙ্গে তুলনা করেন তাহলে খুব ভুল হবে। বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে, ওনার একটা আলাদা সুনাম আছে, ওনার একটা আলাদা সম্মান আছে। সুতরাং এই মানুষটিকে যেভাবে হেনস্থা করা হয়েছে গত 9 মাসে, দ্যাট ইজ ভেরি 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 আনফর্চুনেট। আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনূসের, সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন, যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে, বিএনপি দৌড়ে যাবে, না 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 আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব, দেশ ডুবেই যাবে, দেশ বঙ্গোপসাগরে চলে যাবে, এরকম একটা কিছু হয়তো উনি আশা করেছিলেন। আজকে শুক্রবার, খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো, হ্যাঁ আজকে শুক্রবার, এবং আজকে হচ্ছে ডক্টর ইউনূস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল তাদের একটা ঐক্যবদ্ধ হবার দিন।
তারা বাইতুল মোকাররমে ঐক্যবদ্ধ হন, তারা বিরাট মিছিল করেন, তারা ঘেরাও করে সবকিছু শুক্রবার কেন্দ্রিক, কারণ এই দিন ছুটির দিন, নামাজের দিন, সবাই বাইতুল মোকাররমে যায় নামাজ পড়তে, মসজিদে যায় নামাজ পড়তে। ইটস ইজিয়ার টু গ্যাদার মোর পিপল। উনি ঠিক ওই হিসাবে দেখে বৃহস্পতিবার রাতে নাটক ছাড়লেন এবং আজকে নাটকটি পুরা ফ্লপ করলো। একটা রাজনৈতিক দল ওনাকে করেন। আরেকটা বিষয়, একটা চেয়ার খালি হলে চেয়ার ভরে যায় ভাই, চেয়ার কখনো শূন্য থাকে না। খুব স্বাভাবিক। অনেক ধরনের আরেকটি বিষয় ছোট্ট করে যদি বলেন, আজকে পরিবেশ উপদেষ্টা কি বলেছেন? তিনি বলেছেন যে মোটা দাগে তারা দায়িত্ব নিয়ে আসলে এসেছেন। একটা হচ্ছে সংস্কার, দ্বিতীয় বলছিলেন বিচার, আরেকটি বলছেন যে নির্বাচন। আপনি বলছেন গত 9 মাসে সফলভাবে তারা ব্যর্থ হয়েছে। তো এই তিনটি জায়গায় মানে আপনার কাছে কি মনে হয় তারা কতখানি সফল হয়েছেন, কতখানি ব্যর্থ হয়েছেন? আমি আপনার প্রশ্নের উত্তর কি দিব? ওনার এই বক্তব্য শুনেই আমার হাসি আসছে। আপনি আমাকে নিজে বলেন একটা বিষয় সংস্কার, একটা সিঙ্গেল সংস্কার, একটা সংস্কার যেটা হয়তো 2000টা সংস্কারের মধ্যে সকল দল রাজি হয়েছে, এরকম তো আছে, বেশ কয়েকটা আছে। একটা করেছে, একটাও করে নাই। বিচার, সেকেন্ড ট্রাইব্যুনাল মাত্র চালু হয়েছে, বহু মামলার চার্জশিটই হয় নাই। ট্রাইব্যুনাল থেকে আমি লক্ষ্য করলাম দাবি করা হচ্ছে কিছু মামলার চার্জশিট দেওয়া হয়েছে, বাট মোস্টলি চার্জশিট এখনো দেওয়াই হয় নাই। আর বাকি রইল ইলেকশনের রোডম্যাপ বলতে আজকে 9 মাস পার হয়ে গেল, সরকার রোডম্যাপ দিতে পারলো না। ওই যে আমি বলেছি ভেরি সাকসেসফুলি আনসাকসেসফুল। এরকম একটা ছাত্র ক্লাসের 12টা বিষয়ে ফেল করা কিন্তু খুব কঠিন। বিশ্বাস করেন ফাঁকে তালে একটা সাবজেক্টে মানুষ কিন্তু পাস করেই ফেলে, সে যত খারাপই হোক। পক্ষ থেকে তো বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে হয়তো জুনের ভেতরে নির্বাচন, তার একদিন আগে, এই কথাটিও আজকে যদিও বলেছেন পরিবেশ উপদেষ্টা যে একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। তো পরিবেশ উপদেষ্টা উনি যদি ওনার পরিবেশ নিয়ে কাজ করেন তাহলে ভালো হয়। উনি যদি এখন সকল দিকে কথা বলে তাহলে মুশকিল হয়, কারণ প্রধান উপদেষ্টা যা বলেছেন ওটারই রিপিটেশন উনি করেছেন। এখন এর মাঝখানে তো 6 মাস, তাই না? ওনারা যদি সাকসেসফুল হতেন, 12টা সাবজেক্টে সাকসেসফুল হওয়ার দরকার নাই, 2টা সাবজেক্টেও সাকসেসফুল হতেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এতটা মরিয়া হতো না। ওনারা প্রত্যেকটা সেক্টর, আপনি খালি চিন্তা করে দেখেন কোন সেক্টরটা স্যাটিসফাইড, প্রতিটা সেক্টর ডিসস্যাটিসফাইড। কিছু গ্রুপ অফ পিপল যারা দেশে এবং দেশের বাইরে ইউনুসকে নিজেদের হীন স্বার্থে পেট্রন করে যাচ্ছে, তাদের বাইরে এবং যারা দেশের বাইরে থাকবো তাদের কিছু যায় আসে না। বাংলাদেশে যদি আজকে একটা ম্যাসাকার হয়ে যায়, বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায়, এই লোকগুলোর কিন্তু কিছু যাবে আসবে না। তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনুসের পেছনে থাকার ভান করছে। আমি জানি না ডক্টর ইউনুসের বয়স এখন 84-85 হয়ে গেছে। এই বয়সে স্বাভাবিকভাবে একটা মানুষের সকল কার্যক্ষমতাই কমে আসে। আমি আজকে একটা নিউজ দেখছিলাম, উনি গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ পে, ডিজিটাল পে, রাইট, মানে উনি হি ইজ আ বিজনেসম্যান ফর গড সেক। আমরা তো ভাবতে পারি না এগুলা, এখন তো এগুলো বেরোচ্ছে। ম্যান পাওয়ার, নোবেল লরিয়েট ইজ ডুইং দ্য বিজনেস অফ আ ম্যান পাওয়ার। মানে এটা কি ওনার, অনেকে বলে যে উনি ওনার মান সম্মান নিয়ে খুব চিন্তিত। আমার আজকে ওনার যে ব্যবসার খাতগুলো আমি দেখলাম, যেগুলো 9 মাসে উনি সাকসেসফুলি করেছেন, মানে একটা জায়গায় উনি সাকসেসফুলি করেছেন, সেগুলো দেখে ওনার সম্মান নিয়ে আমি খুব বেশি আর চিন্তিত হলাম না। কারণ আমি জানি উনি ওনার সম্মান নিয়ে মোটেই চিন্তিত নন, সো আমি কেন ওনার সম্মান নিয়ে আর চিন্তিত হব? অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো ডাক্তার জাহিদুর রহমান। আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে এনসিপির নেতৃবৃন্দ গিয়েছিলেন, সেটি আমরা শুনছিলাম, বলছিলাম আমরা। তো হঠাৎ করে এই যে পদত্যাগের ইস্যুটা, এটা কেন আসলো আপনার কাছে? আরেকটি বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা তাদের বলেছেন যে তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। এই কথাটা স্টুডেন্টদেরকে বলেছেন, যারা গণমাধ্যমে তারা এই কথাগুলো বলেছেন। মানে দুটো কারণ আছে। ধন্যবাদ আপনাকে। মানে দুটোর একটা হচ্ছে যেটা অলরেডি বলা হলো যে তিনি কোনো রকমে আর পেরে উঠছেন না, উনি এখন চলে যেতে চান, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, এটা একটা। আরেকটা হচ্ছে এটাও বলা হলো যে একটা নাটক, আমরা এইভাবে যদি বলি যে উনি কি এরকম করতে চাইলেন যে উনি এরকম একটা পরিস্থিতি তৈরি করবেন সো দ্যাট সব রাজনৈতিক দলগুলো তারা যে সমালোচনা করছিল সেগুলো বাদ দিয়ে তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে। আম সরি, সব রাজনৈতিক দলও যদি তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, আমি লাস্ট মানুষ হব যাকে ব্ল্যাঙ্ক চেক দেব না। একটা দেশের ভবিষ্যৎ জড়িত হয়ে আছে, আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন জড়িত হয়ে আছে, আমাদের সার্বভৌমত্ব জড়িত হয়ে আছে যে সরকারের সাথে, সেই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কিছু নাই। ওনার খুব খারাপ লাগছে কেন আমরা করিডোর নিয়ে কথা বলছি, কেন চিটাগং পোর্ট।
মানে চিটাগাং পোর্ট নিয়ে তো তার একটা বক্তৃতা আছে 15 মিনিট, মানে উনি তো খুব ভালো মোটিভেটর অন্তত কথায়, ওখানে দুর্দান্ত মোটিভেশন দিচ্ছেন চিটাগাং পোর্ট দিলে আমাদের কি বিরাট কল্যাণ সাধিত হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। সো ওটাও কেন আমরা প্রশ্ন করব? এটা করা যাবে না তা বলছি, কিন্তু আমরা প্রশ্ন করব না। উনি একটা জায়গায় বলছেন আমি কোনো কথা শুনতে চাই না, এটা কিন্তু পরে ফটোকার্ড হিসাবে আমাদের সামনে এসছে, এই টেন্ডেন্সি তো আমরা মেনে নেব না। তো তাহলে উনি এটা করার চেষ্টা করে থাকতে পারেন যে আমি এরকম একটা হোস্টেজ করা, বা আমি কথ্য ভাষাটা ব্যবহারই করে ফেলি, ঠ্যাক দিলাম, সো দ্যাট সবাই ভয় পেয়ে গেল। খেয়াল করুন বদরুদ্দিন উমরের মতো মানুষও এখন বলছেন উনি যদি চলে যায় সমস্যা হয়ে যাবে। যদি সমস্যা হয়ে যায় তাহলে কি করতে হবে? এটা করতে হবে। খেয়াল করুন যে মিটিংয়ের রিপোর্ট আমাদের সামনে এসছে, বলা হচ্ছে তারা কাজ করতে পারছেন না, তোমরা সবাই ঠিকঠাক হয়ে আসো। আমি যদি পাল্টা প্রশ্ন করি, আপনার কাজটা কি? শেখ হাসিনা চলে যাওয়ার পর এক একজনের এক এক স্বার্থ আছে, আমরা মারামারি করব, আমরা ঝগড়াঝাটি করব, আমাকে একসাথে করার দায়িত্ব কার? সরকারের। ওনাকে আমরা ওরকম ফাদার ফিগার বলেই মেনেছি এবং এনেছি। উনি ডাকবেন, উনি কথা বলবেন, তা না করে উনি ডিভাইসিভ পলিটিক্স করছেন। আবার বিএনপির সাথে বসবো না, জামাতের সাথে বসবো না। জনাব নাহিদের সাথে যা বলেছেন যে অভিমান দেখিয়েছেন, ওনার যদি এই অভিমান হয় সবাইকে দরকার নাই, বিএনপির একজন, তিনজনও না, জামায়াতের একজন, এরকম সিগনিফিক্যান্ট কয়েকটা দলের একজন করে মানুষ নিয়ে বসে উনি ওনার ক্ষোভ উগরে দিন সবার সামনে এবং বলুন যে তোমরা যদি আমাকে এটা এনশিওর না করো আমি কিন্তু করবো না, আমি চলে যাব। উনি একটা গ্রুপকে ডাকলেন, এখনও কিন্তু খেয়াল করি ওনার সেই সকল নিয়োগকর্তা তাদেরকে ডেকেছেন। প্রথম ধরে নিয়েছিলাম উনি আবেগ আপ্লুতভাবে বলেন, উনি মেটিকুলাসলি প্ল্যান মুভমেন্ট, তার একটা ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট, যাকে আমরা সহজ ভাষায় মাস্টার মাইন্ড বলি, এগুলো বলছেন। কিন্তু উনি দেখলাম একই জায়গাতেই আছেন। এই কাজগুলো হলো সবচেয়ে ভয়ঙ্কর। উনি আসলে, আমার ধারণা উনি চলে যাবেন না, এটা আমার মনে হয় না। উনি ব্ল্যাঙ্ক চেক চাইছেন, আমরা ওনাকে ব্ল্যাঙ্ক চেক দেব না। কারণ সোফার যা করেছে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে, এবং রুমিন অলরেডি যেটা বলেছেন যে কিছু লোকজনের প্রভাবে যারা 5 বছর এই সরকারকে টেনে নিয়ে যেতে চায় অ্যাট এনি কস্ট, যাদের কিচ্ছু আসে যায় না, বাইরে থাকে, বহু লোকজনের বিদেশি নাগরিকত্ব নিয়ে এখানে বসে আছে, এই দেশটাকে নিয়ে শেখ হাসিনার একটা শব্দ ব্যবহারই করি, ছিনিমিনি খেলে তারা চলে যাবেন। মানে ছিনিমিনি বললে তার কথা মনে পড়ে আর কি হঠাৎ করে, ছিনিমিনি খেলে চলে যাবেন তারা, যেহেতু বিদেশের নাগরিক, তাদের কিছু আসে যায় না। সরি, আমরা এটা নিয়ে এসব করতে দেব না, উইল ফাইট টু দ্য লাস্ট পয়েন্ট। সুতরাং ওনাকে শ্রদ্ধা করি কিন্তু পূজা করি না। পৃথিবীতে পূজনীয়, আমরা মানে না পরম পূজনীয় অমুক, পরম পূজনীয় কোনো মানুষ নাই আসলে। উনি একটার পর একটা যেসব ভুল করেছেন, যেটার মাধ্যমে এই সংকটগুলো তৈরি করেছেন, এখনও করে যাচ্ছেন, খুব বেসিক ধরনের ম্যানেজমেন্ট উনি আসলে পারেন নাই। আমি এটা স্বীকার করি, শেখ হাসিনা যাওয়ার পর থিংস ওয়ার সো টাফ, আমাদের ইনস্টিটিউট বলে কিছু ছিল না, সব ভেঙে গেছে। এবং এটা কি অবস্থায় সেটা ডক্টর ইউনূসের চাইতে আমি বেটার জানি। আমি এটা ক্লেম করি। কেন ক্লেম করি জানেন? উনি এখন হয়তো সরকারের ভেতরে ঢুকে জানেন, উনি এই এত এন্টায়ার সময় এই দেশে আসা যাওয়া করেছেন, উনি এই দেশ নিয়ে মাথা ঘামান নাই আসলে। উনি শেষে মাথা ঘামিয়েছেন যখন তাকে শেখ হাসিনা ঝামেলা করতে গেছে, তার আগ পর্যন্ত উনি খুব বেশি প্রস্তুত ছিলেন না। এবং জনাব খালেদ মহিউদ্দিনের সাথে একটা শোতে প্রথম উনি বলেও ফেলেছিলেন উনি এগুলোতে ইনভলভড হতে চান না, উনি ভেবেছিলেন তাতে উনি সেফ থাকবেন। উনি নিজের মুখে স্বীকারোক্তি করেছেন। ওনার চাইতে আমি বেশি জানি, কারণ এসব নিয়ে দীর্ঘদিন থেকে বলি, লিখি, সো সংকটটা আমি জানি। কিন্তু এই সংকটেও এই সরকার আরো অনেক ভালো পারফর্ম করার কথা ছিল। আপনি হয়তো খেয়াল করেছেন আজকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমে একটা কলাম লিখেছেন, সেখানে তিনি বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারে আছেন সরকারের বৈধতা হিসেবে, তারা দুজন যদি নেমে যায় তাহলে সরকার আর থাকবে না, এবং এটার একটা ষড়যন্ত্রও চলছে। একটু যদি আপনি কেন সরকারের বৈধতা ওনারা থাকলে আমি আসলে ঠিক জানি না। নাসিরউদ্দিন সাথে শো করেছি, থাকলে সামনে জিজ্ঞেস করতে পারতাম। মানে মোদ্দা ব্যাপারটা হচ্ছে আপনি আসলে কতগুলো থ্রেট তৈরি করছেন। এই যে এটা আরেকটা থ্রেট, নাহিদ ইসলাম বলছেন 1-11 আসছে, মানে আপনি সেই পুরনো কৌশল, শেখ হাসিনা জঙ্গি আইলোরে বলতো না, ঠিক একই রকম। আচ্ছা আমি একটু পাল্টা প্রশ্ন করি, 1-11 আসলে বিএনপির কি লাভ আছে? একটু খেয়াল করেন তো। বিএনপি, খেয়াল করেন তাদের যুক্তি হচ্ছে বিএনপি এবং সেনাবাহিনীর প্রধান মিলে যে চাপ তৈরি করছেন তাতে উনি পদত্যাগ করতেছেন, একটা 1-11 হবে। 1-11 হলে নির্বাচন আরও পেছাবে, তাই না? ওই সরকার কতদিন থাকবে না থাকবে কোনো ঠিক আছে? কিন্তু তারা এগুলো বলছেন কারণ তারা চান মানুষের মধ্যে কতগুলো ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য। এই দুইজন না থাকলেও এই সরকার বৈধ হবে এবং বেটার সরকার হবে। বিশেষ করে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি বলতে বাধ্য হচ্ছি, উনি গতকালও একটা স্ট্যাটাস দিয়েছেন একটু ইঙ্গিতপূর্ণভাবে, সেনাবাহিনী, আওয়ামী লীগ এবং ইন্ডিয়াকে একত্র করে, মানে একজন সিটিং উপদেষ্টা এসব করে বেড়াচ্ছেন। আমার এই প্রশ্ন আছে, এটা ক্যাবিনেট জানে না? ডক্টর ইউনূস জানে না? ডক্টর ইউনূসকে এন্ডোর্স করেন এটা?
যদি না করে থাকেন তাকে দিয়ে সরি বলাতে হবে। আমি মনে করি এই কাজগুলো করা জরুরি ছিল। শুধু তাই না, সাম্প্রতিক সময়ে এই ইশরাক হোসেনকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটেছে, যে সংকট তৈরি হয়েছে, সব কিছুর মূলে কিন্তু উনি আছেন এবং হি ইজ ভেরি মাচ অ্যালাইন্ড টু দ্যাট গ্রুপ, যে গ্রুপটা এইরকম অলরেডি ঘোষণা দিয়েছে 5 বছর এই সরকারের থাকা উচিত। সে সব কিছু যদি মেলাই আমরা বলবো, এবং এই কারণেই তারা তাদেরকে এখানে রাখতে চান এবং একটা ভীতি তৈরির চেষ্টা করছেন। আর আমরা ছোট একটা বিরতিতে যাব, তার আগে ছোট্ট করে আরেকটা বিষয় একটু জানতে চাই। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে 3 জন উপদেষ্টার পদত্যাগের বিষয়টি বলা হচ্ছে এবং এনসিপির পক্ষ থেকেও অন্য আরও 3 জন উপদেষ্টার কথা বলা হচ্ছে যে তারা বিএনপিরই রিপ্রেজেন্ট করছেন, এই টাইপের কথা বলা হচ্ছে। তো এতে করে আসলে কার কি লাভ হয়? আমরা ছোট একটা বিরতি নিয়ে এরপর আপনার কাছে প্রশ্নটা আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথে থাকবেন। পেয়েছি খানিক্ষণ পর। বিরতির পর আরেকবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ, আমার সাথে যুক্ত রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ডাক্তার জাহিদুর রহমান, বিরতির আগে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম যে দুপক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে 3 জন উপদেষ্টার তাদের বিদায়ের কথা বলা হচ্ছে যে তারা পদত্যাগ করা উচিত, এবং এনসিপির পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে। এতে কার কি লাভ? মানে এনসিপি বিএনপির বিরুদ্ধাচরণ শুরু করেছে অফিসিয়ালি, আমি এভাবে বলছি, কারণ দীর্ঘদিন থেকে একটু খোলস ছিল, চাপা ছিল, এটা একেবারে প্রকাশ্যভাবে শুরু হয়ে গেছে। কারণ কি? কারণ বিএনপি যখন মেয়র পদ নিয়ে তারা মাঠে নামলো ইশরাক হোসেনের সমর্থক, এটা ঠিক সেই অর্থে বিএনপি না, আবার টেকনিক্যালি বলতে গেলে বিএনপিও না, কারণ ওখানে অন্য একটা ব্যানারে তারা নেমেছেন। তারপর আমরা ধরে নেই এরা বিএনপিরই লোকজন। তো তারা সেটা করছেন, চাপ তৈরি করছেন, যারা আসিফ মাহমুদকে বসতে দিচ্ছেন না, তারা পাল্টা হিসাবে নির্বাচন কমিশনে গেলেন, তার পদত্যাগ করতে হবে, তার পুনর্গঠন করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এখানে একটু বলে রাখি, স্থানীয় সরকার নির্বাচন আমাদের কনস্টিটিউশন যখন ফুললি ওয়ার্কিং থাকে, সাধারণ সরকার থাকে, তখনও মানে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব না। ওটা সরকার তাকে যদি বলে তাহলে করতে পারে। তার পরবর্তীতে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন এবং পরে বিএনপি অফিসিয়ালি জনাব খলিল সহ ওই 2 জন মিলে করলো। ওরা একটা পাল্টা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেন, তারা শুরু করলেন। এবং আমি খুব অবাক হই, মানে 2 জন মানুষ, ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্লাসমেট। আমি ওদের অনেকে লিখতে দেখেছি তারা ক্লাসমেট ছিলেন বলে তারা নাকি পুরো বিএনপি হয়ে গেছেন। এক্ষেত্রে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, বিএনপির যে সময় 2001-06 সাল, মানে ব্যাংক তো একটা বিরাট সোনার ডিম পাড়া হাঁস, কেউ পেট কেটেও মানে ডিম বের করে নিয়ে গেছে, না হলেও এটা সোনার ডিম পাড়ে। বিএনপির ওই সময় একটা ব্যাংকও দেওয়া হয়নি। ডক্টর সালেউদ্দিন আহমেদ পাবলিকলি সাক্ষাৎকারে বলেছেন উনি দেন নাই, এবং ওনাকে বিভিন্ন জায়গা থেকে ওনাকে বলা হয়েছিল যে এটা একটু দিতে হয়, তাদের লোকজন আছে, উনি দেন নাই। সো এই হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সম্পর্কেও তো আমরা জানি এটা করছেন। আর ডক্টর আসিফ নজরুলকে যুক্ত করছেন কারণ তিনি প্রথম উপদেষ্টা যিনি সেনাপ্রধানের পরপর 1.5 বছরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। এখন খুবই ফানি একটা ঘটনা আমরা ভুলে যাই, ওনার ওই বক্তব্যটাকে ডিনাউন্স করেছিলেন ধর্ম উপদেষ্টা, এবং উনি বলেছিলেন শেখ হাসিনার সরকারের যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল আমাদের মেয়াদও ততদিন। তো তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে পাল্টাপাল্টি কি? কারণ বিএনপির জায়গা থেকে আমি মনে করি এটা বলা ভেরি মাচ লজিক্যাল। 2 ছাত্র উপদেষ্টা আসলে এনসিপির এক্সটেনশন, তারা এনসিপি করবে। নাহিদ ইসলাম যেমন ওখান থেকে রিজাইন করে এনসিপি করেছেন, সো এনসিপির 2 জন মানুষ উপদেষ্টা থাকবে, এটা বিএনপির জন্য খুব স্বাভাবিকভাবেই বলার কথা, এবং আমি মনে করি তাদের থাকা উচিতই ছিল না। কিন্তু তারা এখন তাদেরকে পাল্টা একটা চাপ তৈরি করার জন্য এই কথাটা সামনে এনেছে, উইচ ইজ ভেরি লজিক্যাল। তো এখন এই ঘটনাগুলো ঘটছে, আপনি লজিক্যাল কাজ করবেন, এবং যেহেতু এনসিপির লোকজন যমুনা পর্যন্ত চলে যেতে পারেন, যমুনা ঘেরাও করতে পারেন, তার জন্য বাধা থাকে না, তারা চাইলে শাহবাগ আসতে পারেন, সো বল প্রয়োগ করে গায়ের জোরে বলার একটা চর্চা তো তাদের আছে। তারা সেই কারণেই এখন যুক্তিতেও যে ভালো পারবেন নট নেসেসারিলি, ফলে যুক্তি দিতে গিয়ে দেখা যাচ্ছে যেটা দিচ্ছেন সেটা লজিক্যাল হয়ে দাঁড়াচ্ছে না। এই পাল্টাপাল্টি চাপ প্রয়োগ বলি বা অভিযোগ অনুযোগ যাই বলি না কেন, সেক্ষেত্রে দেশের যে বর্তমান সংকটটা সে থেকে উত্তরণ কি সম্ভব আসলে? একেবারেই না, বরং আমার মনে হয় এগুলো প্রকাশিত হয়ে গেছে, এটা ভালো হয়েছে। এখন রাদার আমরা আর কারো কোনো রাগঢাক নেই, আমরা এখন প্রকাশ্যে বুঝতে পারছি কে কোথায় আছে, কি করতে চায়, কিভাবে করতে চায়। এটার মধ্যে দাঁড়িয়ে এখন আমাদের একটা মোটামুটি পথ খুঁজতে হবে। তবে কোনো সন্দেহ নাই যে জায়গায় আমরা পৌঁছে গেছি, আমাদের সামনে একটা বেশ টার্ময়েলের টাইম অপেক্ষা করছে, এটা শিওর। আমি খুব, কেউ বলেন আমি খুব আশাবাদী মানুষ, আশাবাদী হতে চাই। এনফোর্সড অপটিমিজম আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়, বিশেষ করে এনসিপি। তারা কিছু মানুষের কথ্য ভাষায় যদি বলি খপ্পরে পড়েছেন, তাদের ভিন্ন এজেন্ডা আছে, তারা ইউজড হচ্ছেন, সেটাই হলো সংকটের জায়গা। সুতরাং দেশের জন্য ভালো কিছু নেই সামনে, আমরা একটা খুবই অস্থির সময়ের মধ্যে দিয়ে যাব। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। জাতীয় নির্বাচনের ডেডলাইন বা রোডম্যাপ হলে বিএনপির দিক থেকে বিতর্ক বা অন্য যে বিতর্কগুলো আছে সেগুলো কি কমে যাবে কিনা?
দেখুন, আপনি নিজেই বলছেন আপনার 3টা এজেন্ডা, নির্বাচন, সংস্কার, বিচার, নির্বাচন। এর মধ্যে প্রথম দুটোর কিছুই আপনি এখনো করতে পারেননি, তাহলে হাতে রইল নির্বাচন। আপনি দেখুন, এখনো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রোড ম্যাপ বা একটা ধারণা অ্যাটলিস্ট দেয় যে আগামী জানুয়ারিতে নির্বাচন, কিংবা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, কিংবা আগামী ডিসেম্বরে নির্বাচন, একটা মোটা দাগের একটা ধারণা যদি উনি দেন, আমি মনে করি অর্ধেক সংকট ওনার কমে যাবে। কেন কমে যাবে? রাজনৈতিক দলগুলো এবং বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং জামাত এবং এনসিপি, তারা নির্বাচনের খুব দ্রুত না চাইলেও চক্ষু লজ্জার কারণেও কিন্তু তারা বলছেন আমরা নির্বাচন বিরোধী না। তারা কিন্তু এই কথাটি সবসময় বলছে আমরা নির্বাচন বিরোধী না। এবং জামাতের আমির তো বলেছেন যে আমরা যৌক্তিক সময় এবং আগামী রমজানের আগেই আমরা আশা করছি যে একটা নির্বাচন আমরা বাংলাদেশে হতে দেখব। সো মোটা দাগে কিন্তু রাজনৈতিক দলগুলোকে আপনি অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসতে পারবেন জাস্ট একটা রোড ম্যাপ দিয়ে। বাকি রইল প্রশাসন। প্রশাসন যখন দেখবে যে এই সরকার আর আছে 6 মাস এবং তারপর একটি নির্বাচিত সরকার আসতে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি অনেক রকম বিশৃঙ্খলা, অনেক রকম উচ্চাশা, অনেক রকম অনিশ্চয়তা প্রশাসনের মধ্যে কাজ করছে, সেটাও কিন্তু অনেকটা কমে আসবে এবং প্রত্যেকেই যার যার জায়গা থেকে নির্বাচনের দিকে ফোকাসড হবে। এবং জাতি নির্বাচনের দিকে, যেটা বলা হয় যে নির্বাচনকে ঘিরে তখন সকল আলাপ আলোচনা এবং প্রস্তুতি শুরু হবে। নির্বাচন করবার যেই প্রধান কেন্দ্র যেটি নির্বাচন কমিশন, তারা কিন্তু বহু আগে থেকে বলছে যে তারা ডিসেম্বরে নির্বাচন করার জন্য প্রস্তুত। এবং সে কারণে আপনি লক্ষ্য করবেন নির্বাচন কমিশনকেও কি করে মেলাইন করা যায়, নির্বাচন কমিশনকেও কি করে বলা যায় যে এটি নিরপেক্ষতা হারিয়েছে, এই ধরনের আওয়াজ কিন্তু আমরা ছোট ছোট দল যাদের হয়তো এখনো নিবন্ধন হয়নি, যারা নিবন্ধনের শর্ত পূরণ করবার জন্য যে শর্তগুলো প্রয়োজন সেগুলো করার মতন অবস্থায় তারা নেই, তারাও কিন্তু বলছে যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে। অথচ এখন পর্যন্ত আপনি দেখুন নির্বাচন কমিশনের একটা স্পেসিফিক উদাহরণ কি আপনারা কেউ দেখাতে পারবেন? বা এনসিপি যে দাবি করছে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে, একটা উদাহরণ দেখাতে পারবেন নির্বাচন কমিশন কোথায় নিরপেক্ষতা হারিয়েছে? এই নির্বাচন কমিশন পলিটিক্যাল ব্যাপারে একটা টু শব্দ না, মানে ওই যে গঠিত হওয়ার পর করে না, আপিল করে নাই, আপিল করে মানে আয়েশাকের ক্ষেত্রে আপিল করে নাই, এটা একটা কথা। দেখুন, এখন পর্যন্ত একটা টু শব্দ নির্বাচন কমিশন রাজনৈতিক ব্যাপারে করে নাই। নির্বাচন কমিশন ক্লিয়ার করে দিয়েছে তাদের ফোকাস জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কিংবা অন্য যেসব পলিটিক্যাল আদার্স যেগুলো, সেগুলো ব্যাপারে কোনো কথা বলেনি, বলেছে আমাদের ফোকাস জাতীয় নির্বাচন, ডিসেম্বরের মধ্যে আমরা সেটি করব। এবং নির্বাচন কমিশন তাদের কাজগুলো করে যাচ্ছে। এই ডক্টর জাহিদ যে কথাটি বললেন, এটা গত কয়েকদিন ধরে আমরা শুনছি যে যেহেতু নির্বাচন কমিশন আপিল করে নাই ইশরাকের মামলায়, সুতরাং নির্বাচন কমিশন একটি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশন গণ অভ্যুত্থানের পরে গঠিত হয়েছে, সুতরাং এই নির্বাচন কমিশন হাসিনার নির্বাচন কমিশন না। এই নির্বাচন কমিশন খুব ভালো করেই জানে ওই সময় যে নির্বাচনগুলো হয়েছে শেখ হাসিনার সময়, তার একটি নির্বাচনও ক্রেডিবল নির্বাচন হয় নাই। সুতরাং এই নির্বাচন কমিশন কেন সেই রায়ের বিরুদ্ধে আপিল করবে যেই রায়টি গণমানুষের এবং যেই রায়টি মানে হাসিনার সময়কার যে রায়গুলো সেগুলোর মতো নয়? সারবত্তা তো থাকতে হবে মামলায় আপিল করতে হলে, চাইলেই আপিল করে ফেলা যায় না। সত্যি বলছি, যে কোনো মামলায় আপিল করা যায় না। বহু মামলা আছে যেটা হয়তো লোয়ার কোর্টেই শেষ হয়ে যায়, ইভেন হাইকোর্টে আসে না, হাইকোর্টে শেষ হয়ে যায়, অ্যাপিলের ডিভিশনে যায় না, এরকম হাজার মামলা আছে। সুতরাং এই একটা অ্যাপিল কেন করেনি সেজন্য আপনি তাকে পক্ষপাত দুষ্ট বলবেন, সেটা তো হয় না। সেটা হচ্ছে অ্যাপিল করা তো ফরজ কিছু না। আমি তো একটা রায়ে সন্তুষ্ট হতে পারি, মানে এই রায়ে কি তাপসকে মেয়র ঘোষণা করা হয়েছে? হয় নাই তো। ইশরাককে হয়েছে, তো আপিল করবো কি না তাপসকে মেয়র ঘোষণা করো, তাই যে আমি খুশি হই নাই। মানে আমি খুব অবাক হই ওনারা কি বলছেন। আরেকটা ইস্যু একটু যদি বলি, যে আপনি হয়তো খেয়াল করেছেন গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এক ধরনের সংশয় প্রকাশ করেছেন যে এই নির্বাচন হলে সেখানে পুলিশ প্রশাসন আসলে তারা যদি কোনো রকম ঝামেলা হয় সেগুলো ঠেকাতে পারবে কিনা, এই সংশয়টা কতখানি যৌক্তিক আপনার কাছে মনে হয়? মানে দেখুন, আমি যে একটু আগে বলেছিলাম না, প্রতিটা সাবজেক্টে ফেল করে উনি অভূতপূর্ব রেকর্ড করেছেন। 9 মাস ধরে উনি ক্ষমতায় আছেন, উনি এখনো একটা সুষ্ঠু নির্বাচন, যেটা তার প্রাইম রেসপন্সিবিলিটি, ইফ নট দ্য সোল, ওই প্রাইম রেসপন্সিবিলিটি উনি ঠিকভাবে ক্যারি আউট করতে পারবেন কিনা এটা নিয়ে ওনার সন্দেহ আছে। আপনি আমাকে বলেন ওনার কথাবার্তা, আমি যখন এই নিউজটা পড়ছিলাম, আপনি ঠিক যে জায়গায় এসে আমাকে প্রশ্নটি করেছেন ওই জায়গায় আমার নজর আটকে গেছে, যে উনি ইভেন 9 মাস পরে এসে জানেন না এখানে কোনো মানে ওনার সরকার
সরকারটা তো ওনার, এখন তো আপনি হাসিনা সরকার বলতে পারবেন না, আর কারো ঘাড়ে আপনি দোষ দিতে পারবেন না। তাহলে একটা মাত্র ঘাট যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ওনার নিজের ঘাট। তো উনি যদি 9 মাসে একটা সুষ্ঠু নির্বাচন এনশিওর করার মতন অবস্থায় না যান, বাকি সংস্কার বিচার আমি সব সরায় রাখলাম, ওনার তো এমনিতে ওই চেয়ারটা আসলে ছেড়ে দেওয়া উচিত। এখন আমাদেরই বলা উচিত যে আপনি সরে যান, অন্য কেউ যে মোর কম্পিটেন্ট, মোর ক্রেডিবল, মোর দেশপ্রেমিক, তার আসলে ওই আসনে যাওয়া উচিত, যে অ্যাটলিস্ট ভাই সংস্কার বিচার আমি বাংলাদেশের মানুষের দাবি অনুযায়ী রাজনৈতিক দলগুলো ডেফিনেটলি সেটা করবে, না করে উপায় নাই, কারণ মানুষের কাছেই তাদেরকে ভোটের জন্য যাইতে হবে। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করবার মতন মানে নৈতিক জোর যেই সরকার পাচ্ছে না, যেই সরকার প্রধান পাচ্ছে না, সেই সরকার প্রধানের অধীনে নির্বাচনে যেতে আমরাই ভীতবোধ করব। আমরাই এই সরকার প্রধানের অধীনে নির্বাচন যেতে চাই না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহান। আপনার কাছে আবারও আসবো ডাক্তার জাহিদুর রহমান। পরিবেশ উপদেষ্টার কথা আমরা বলছিলাম, সৈয়দা রেজওয়ানা হাসান, আজ তিনি বলছেন যে নির্বাচন আয়োজনই একমাত্র উদ্দেশ্য নয়, বরং সরকারের আরও কিছু বিস্তৃত দায়িত্ব তাদের রয়েছে। প্রেস সচিব অবশ্য কয়েকদিন আগে বলেছেন যে এই সরকার সবকিছু করার জন্য তাদের ম্যান্ডেট রয়েছে, এভরিথিং, হ্যাঁ এভরিথিং করার ম্যান্ডেট। অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট আসলে কতখানি রয়েছে একটু জানতে চাই। সংস্কার এবং নির্বাচনের বাইরে কি কি সিদ্ধান্ত তারা নিতে পারেন? মানে নির্বাচিত সরকারেরও কি এভরিথিং করার ম্যান্ডেট আছে, থাকে, চাইলেই পারে? উত্তর হচ্ছে না। বরং নির্বাচিত সরকার, যে সরকার আরেকটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইবে, সে এভরিথিং করবে না, ইচ্ছে হলেও করবে না, পারা যায় না। এই যে আমি সব করতে পারি, এ তো মধ্যযুগীয় রাজা বাদশার কথা। উনি তো ওই রকমভাবে কথা বললেন, তাই না? হাস্যকর। আচ্ছা, আমি একটু ওই প্রসঙ্গে আসি, একটু বলা দরকার। 9 মাস পরে উনি কনফিডেন্ট, মানে তো কি হলে আসলে সেনাবাহিনী বা পুলিশ মিলে ব্যালট বাক্স চুরি টুরি এগুলো ঠেকাতে পারবে? মানে কি হলে? মিয়ানমারকে করিডোর দিলে বা চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে পারবেন? আমি আসলে জানি না। কেন বলছি, এর বাইরে আর কি করার ছিল? আচ্ছা, পুলিশ সংস্কার বা নির্বাচন কমিশন, আমি নিজেও ঘটনাচক্রে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, তো ধরলাম ওগুলো করা হলো। ওই সংস্কার করলে পুলিশ পরের দিন থেকে ওর একটা কাগজ তৈরি হলো পুলিশের নতুন করে, এবং পুলিশ বিরাট সাহস নিয়ে, কনফিডেন্স নিয়ে, তার অতীতে যে বিভৎসতা আছে সব ছেড়ে সে মাঠে নেমে যাবে। আচ্ছা, তারপরের কথা, 9 মাস পর যদি আপনার মনে হয় ও যথেষ্ট কেপেবল না, কম্পিটেন্ট না, আপনার তো আসলে যাবতীয় সব বন্ধ করে দেওয়া উচিত, দিয়ে এইটাতেই ফোকাস করা উচিত, ইজন্ট ইট? ডক্টর ইউনূসের কথা মতোই তো ডিসেম্বরে ইলেকশন হতে পারে। উনি বলছেন ছোট প্যাকেজ অফ সংস্কার আর বড় প্যাকেজ। ছোট প্যাকেজ হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তো ডিসেম্বরের নির্বাচন তো কথার কথা, বিএনপি তো প্রথম থেকে বলছে বেশি সংস্কার চায় না। আমরা বিএনপিকে সমালোচনা করতে পারি, বিএনপি সংস্কার চায় না, বিএনপি আগের মতো ব্যবস্থা রেখে আওয়ামী লীগের মতো লুটপাট করতে চায়, সব বলছেন তারা, হোক, এগুলো নির্বাচনের মাঠে কথা হোক। কিন্তু বিএনপি তো বলেছে, সো কম সংস্কার যদি হয়তো ডিসেম্বরের প্রস্তুতিতে থাকার কথা, উনি কি প্রস্তুতি নিচ্ছেন? উনি সব বাদ দিয়ে উনি কনভিন্স করছেন মানুষকে চট্টগ্রাম বন্দর হলে এখানকার লোকের চাকরি সারা পৃথিবীতে হতে থাকবে, ফ্যামিলি নিয়ে বিদেশে থাকতে পারবে। আমি খুব মন দিয়ে শুনেছি, আমি নিজেই মোটিভেটেড হয়ে গেছি ওখানে ইয়ে করা যাবে কিনা, কিন্তু উনি এগুলো করে বেড়াচ্ছেন। অথচ আপনি বলছেন ইউ আর নট ইয়েট কনফিডেন্ট যে আপনার বাহিনী নির্বাচন ঠিকমতো করতে দিতে পারবে কিনা। তো আপনি এত কিছু করছেন কেন? সংস্কারও যতটুকু করা ততটুকু, আর বিচারের কথা বারবার আনা হচ্ছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, এই মুহূর্তে নির্বাচন হলে ক্ষমতায় আওয়ামী লীগ তো যাবে না, আওয়ামী লীগ তো নাই, বিএনপি, জামায়াত, এনসিপি, ধরলাম এনসিপি জিতে গেল, বিএনপি, মানে এরা কে আওয়ামী লীগের বিচার করবে না? মানে কোন দলটা আওয়ামী লীগকে দিয়ে টর্চার্ড হয়নি, কোনভাবে হয়নি? আর এই সরকার কি ধরে নিলাম যে বিএনপি নাকি টাকা পয়সা খেয়ে লোকজনকে ছেড়ে টেড়ে দিচ্ছে, বিচার করবে না, এই সরকার কি বিচার রায় করে যেতে পারবে? একটা ফৌজদারি মামলা, আমরা হাসিনার বিচারের কথা বলছি না, বিভিন্ন জায়গায় ফৌজদারি মামলা হচ্ছে, সেগুলোর ইনভেস্টিগেশন হবে, হিয়ারিং হবে, লোয়ার জুডিশিয়ারি রায় হবে। যুদ্ধাপরাধ বিচারের জন্য অ্যাভারেজ টাইম ছিল 2.5 বছর, কাদের মোল্লার 2.5 বছর লেগেছে প্রাথমিক রায় হতে, তারপর অনেক ধাপ। এবং সার্জিস আলম তো বলেছে শেখ হাসিনাকে উনি ফাঁসির কাষ্ঠে দেখবেন, তারপর নির্বাচনের আওয়াজ দিতে হবে। মানে খুব সম্ভাবনা আছে, বা কনফিডেন্টলি বলা যায় ওনাকে ফাঁসির কাষ্ঠে দেখার চাইতে ওনার একটা স্বাভাবিক মৃত্যুই আমরা দেখব। তো এই যে আপনি এই কথাগুলো বলছেন, এই কথাগুলোতে ক্লিয়ারলি মনে হবে আসলে দিনের শেষে সংস্কার শব্দটাকে উন্নয়নের সিনোনিম করা হচ্ছে। শেখ হাসিনা যেভাবে উন্নয়ন বলতেন, বলে নির্বাচন দরকার নাই, নির্বাচন পরের ম্যাটার। সৈয়দা রিজওয়ানা হাসানও নির্বাচন 3 নম্বরে বলেছেন, আমি আজকে মন দিয়ে খেয়াল করেছি, সংস্কার, বিচার এবং নির্বাচন।
এবং শুধু নির্বাচনের জন্য। এই যে নির্বাচনে একটা তাচ্ছিল্য আছে, আমি না এই সরকারের যে কারোর সাথে একটা ডিবেটে বসতে প্রস্তুত আছি যে নির্বাচনকে তারা যতটা তাচ্ছিল্যের বিষয় দেখান এবং সো কল্ড সংস্কার করলে, কিছু আইন বিধিবিধান পরিবর্তন করলে, সংবিধান পরিবর্তন করলে দেশ ডেমোক্রেটিক হয়ে যায়, এটা একেবারেই ভুল আর্গুমেন্ট, একেবারেই ভুল আর্গুমেন্ট। সারা পৃথিবীতে বহু বছর থেকে, গত অন্তত 1.5-2 দশক ধরে এই আলাপ হচ্ছে যে কনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে কিভাবে সরকারগুলো ইনক্রিজিংলি অথরিটারিয়ান হয়ে উঠছে, ফ্যাসিস্ট হয়ে উঠছে। ইউরোপের মাটিতে ফ্যাসিস্ট দল তৈরি হচ্ছে, তারা ক্ষমতায় যাচ্ছে। ব্রাদার্স অফ ইটালি, জর্জিয়া মেলোনির দল ক্ষমতায় আছে না, ওর সংবিধানের মধ্য দিয়ে আছে। এবং মজার ব্যাপার, এই আলাপগুলো করা দরকার, হয়তো খুব থিওরিটিক্যাল শোনায়, কেউ আলাপ করছে না আমাদের সংবিধানের মধ্যে এমন কিছু করতে হবে যাতে ফ্যাসিজম ঠেকানো যায়। প্রত্যেক জায়গার আলাপ হচ্ছে কিভাবে পলিটিক্যালি এদেরকে ঠেকানো যাবে। লিখে যায় না, এগুলো ওদের দীর্ঘকালীন প্র্যাকটিসের মধ্য দিয়ে ওরা ওগুলো জানতে পেরে স্যার আমাদের সামনে এগুলো আনছে। এবং যেটা হয়, সরকারে আপনি যখন থাকেন আসলে অন্যদেরকে খুব বোকা বোকা মনে হয়, উনি যেমন করছেন। তারপরে এই যে যাকে নিয়ে খুব বিতর্ক, জনাব খলিলুর রহমান সাহেব করিডোর নিয়ে বলছেন না এটা না, এটা হিউম্যানিটারিয়ান চ্যানেল, মানুষ যাবে না, একই জিনিস, কিন্তু ওনার মনে করছেন যে উনি যা বলছেন আমরা কনভিন্সড হচ্ছি। সো মোদ্দা ব্যাপারটা এই দাঁড়ালো, আসলে সরকারের দিক থেকে সরকারের একটা বড় অংশ এখন ওই জায়গাটায় চলে গেছেন। তারা মনে করছেন যত বেশি সময় ধরে সম্ভব এই ক্ষমতা ধরে রাখতে হবে। অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় একটু জানতে চাই, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ফয়েজ আহমদ তৈয়ব আজকে সকালে তার ফেসবুকে একটা স্ট্যাটাস তিনি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন যে সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ার লঙ্ঘন। তিনি এই বিষয়টার আপনার একটু মন্তব্যটা জানতে। আচ্ছা, একটু বলে ফেলি। যেমন ধরুন, লতে একটা কথা আছে, ডক্ট্রিন অফ নেসেসিটি। আমি একটা উদাহরণ দিই। 13th অ্যামেন্ডমেন্ট যখন বাতিল করেছিল, সেটার প্রাথমিক যে রায়, পরে তো এই কালপ্রিটকে আমাদের মনে রাখা উচিত, আমি কালপ্রিটই বলছি কনসিয়াসলি, বিচারপতি খায়রুল হক। আর এই দেশের ধ্বংস হওয়ার পেছনে শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী কিন্তু ওই ভদ্রলোক, আমরা অনেকে ভুলে যাই তার কথা। তো ওখানে 13th অ্যামেন্ডমেন্টের যা রায় যখন বাতিল করেছেন, যে তত্ত্বাবধায়ক বাতিল করছেন, ওখানে ওনারা 2 টার্ম 13th অ্যামেন্ডমেন্টের অধীনেই তত্ত্বাবধায়ক রাখার পক্ষে বলেছেন। যুক্তি কি? যুক্তি হচ্ছে জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। এটাই আসলে ডক্ট্রিন অফ নেসেসিটি, আইন। এবং ওনারা বলছেন এটা সাংবিধানিক না, এটা গণতন্ত্রের চেতনার সাথে যায় না, তাদের সাথে আমরা ডিফার করি। কিন্তু ওনারাও বলছেন এই কারণে আরও দুটো এইটার অধীনেই নির্বাচন হতে পারে। সংসদ টংসদ বলেন নাই, তার মানে ডক্ট্রিন অফ নেসেসিটি ম্যাটার্স। নাম্বার 2, একটা আইডিয়াল সিচুয়েশনে মিলিটারি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য গভর্নমেন্ট, দ্যাটস ফাইন, এটাতে কোনো সন্দেহের কিছু নাই। কিন্তু আমরা কি সেই সিচুয়েশনে আছি? বাংলাদেশে এই মুহূর্তে খুবই ফ্লুইড একটা সিচুয়েশন আছে। মানে বাংলাদেশে মন্ত্রী বসে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বসে ইন্টারভিউতে বলতে পারছেন সেনাপ্রধান কিভাবে ডক্টর ইউনূসকে চান নাই এবং কিভাবে বুকে পাথর চাপা দিয়ে নাকি মেনে নিয়েছেন। এই বাংলাদেশে তো এখন এটাও হচ্ছে তো। এই বাংলাদেশে ক্রমাগত একজন সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর রকম স্মিয়ার ক্যাম্পেইন চলছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সিচুয়েশনে সেনাবাহিনীর একটা ডিফারেন্ট একটা এন্টিটি আছে, এটা মানতে হবে। এবং সেটা না, ভেরি ফার্স্ট ইন্টারভিউ রয়টার্সের সাথে জনাব ওয়াকারুজ্জামান যেদিন বলেছেন, আমি সেদিনই জিনিসটা মার্ক করেছি, আমি এটা নিয়ে কথা বলেছি। উনি বলেছেন 18 মাসে নির্বাচন করার জন্য আমরা ডক্টর ইউনূস সরকারকে সাহায্য করব, অথচ উনি কিন্তু ডক্টর ইউনূস সরকারের একটা পার্ট। হ্যাঁ, এটা উনি বলার এভাবে কথা ছিল না, কিন্তু উনি বলছেন। এবং আমাদের এই মুহূর্তে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, সেখানে আমি এটাকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে। কারণ এই ভদ্রলোকই একটা এই ধরনের আমাদের মতো একটা গরিব দেশে যখন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, এটা একটা খুবই ফার্টাইল গ্রাউন্ড মিলিটারি টেক ওভারের জন্য। ওনার ওই অ্যাডভেঞ্চারিজমটা ছিল না। উনি যদি 5 তারিখ ক্ষমতা দখল করতেন, 5 না 2 তারিখ থেকে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, স্লোগান চলছিল মাঠে, মানুষ তাকে ওয়েলকাম করতো। হি ডিডন্ট। এবং ফান করছে, আমি ফেসবুকে অনেককে গুরুত্বপূর্ণ লোককে লিখতে দেখছি যে এক অদ্ভুত বাংলাদেশে আছি যেখানে সেনাবাহিনী বলছে নির্বাচন দাও, আর সিভিল কিছু লোকজন বলছে নির্বাচন দরকার নাই। খেয়াল করুন। সো এই মানুষটা যখন আমাদের এই নির্বাচনের পক্ষে দাঁড়াচ্ছেন, ইনফ্যাক্ট উনি আক্রমণের শিকারও হয়েছেন এই কারণে, সেই কারণে তার এই যে কিছু ক্ষেত্রে তার যে বক্তব্য, এটাকে আমি ওয়েলকাম করতে চাই। এবং তিনি, আপনি খেয়াল করেছেন হয়তো যে গত বুধবারও সেনা কর্মকর্তাদের সাথে একটা বক্তব্যে, একটা আলোচনায় তিনি বলছিলেন যে সরকার এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যে জায়গাগুলোতে সেনাবাহিনীর সদস্যদের, সশস্ত্র বাহিনীর সদস্যদের অন্ধকারে রাখা হচ্ছে। আবারও একই কথা, সরকার যখন আমরা একটা আইডিয়াল সিচুয়েশনে আসব, আমরা কিন্তু তখন এই ব্যাপারগুলো নিয়ে কথা বাদ দেব। ধরুন, আমরা তো এখন যদি একটা আইনের মধ্যে এই সরকার দাবি তোলে এই সেনাবাহিনী আগের সরকারের আদেশ পালন করে নাই তাই তাকে শাস্তি দেব, উনি তো আদেশ পালন করতে বাধ্য ছিলেন, শেখ হাসিনা আদেশ পালন করেন নাই। তো আমরা তো এটাও কোনো একদিন কেউ এই আইনের মারপ্যাচি দিয়ে ওনাকে বিচার করার চেষ্টা করতে পারি, কিন্তু আমরা এটা করি নাই। কারণ হচ্ছে দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট সিচুয়েশন, উনি তো ডিসঅবে করেছেন।
ওনার তো সরকারের কথা, শেখ হাসিনা পদত্যাগ করার আগ পর্যন্ত তার কথা শোনার কথা ছিল। তো এটাই বলছি আমি, আসলে সেনাবাহিনীকে সব কিছু ইনফর্ম করতে আসলে হবে না। তবে সেনাপ্রধান সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, সরকারের ইন্টারনালি তিনি তার মতামত সরকার প্রধান সহ অন্যদেরকে জানাতেই পারেন, সেটা জানাবেন, বিতর্ক করবেন, প্রতিবাদ করবেন, কিন্তু পাবলিকলি এই জিনিসগুলো কম আসলেই হয়। ওই যে আবারও বলছি, বিদ্যমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের অন্তত আমাদের সভরেন্টি, আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন, সেটাই এটা সাহায্য করছে। সেটার কারণেই আমি এটাকে ওয়েলকাম করতে চাই। অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। ব্যারিস্টার রুবিন ফারহানা, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া বিভিন্ন কথা ঘুরে বেড়াচ্ছে। তো আজকে একটি প্রকাশ হয়েছে যেটি উপদেষ্টা আসিফ ভুইয়া বলেছেন যে জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে। একটু আপনার মন্তব্য জানতে চাই। আসিফ জোটভুক্ত হয়ে কাদের বোঝাতে চেয়েছেন? উনি কি আওয়ামী লীগ, উত্তরপাড়া বা মিলিটারি এবং দিল্লির দিকে ইঙ্গিত করছেন? উনি জোট বলতে আসলে কাকে বোঝাতে চেয়েছেন? আর আমি ঠিক বুঝি না, দায়িত্বশীল পদের সকলেই আজকাল দেখি স্ট্যাটাস দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত জানায়। এটা তো একটা দেশের রাজনীতির জন্য অত্যন্ত খারাপ একটা সংকেত। কারণ আপনি যখন একটা দায়িত্বশীল পদে থাকেন, আপনার কাছে অনেক ইনফরমেশন থাকবে, যে ইনফরমেশনের সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জননিরাপত্তা, বাংলাদেশের পলিটিক্স ভীষণ রকম ওতপ্রোতভাবে জড়িত থাকবে। সেই প্রতিটি বিষয় নিয়ে যখন আপনি ফেসবুক স্ট্যাটাস দিতে থাকেন এবং আপনি আপনার ব্যক্তিগত মতামত বলতে থাকেন, তখন সেটা রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে অতি কৃতজ্ঞ হয়ে গেছেন এই কয়েকটি বালকের প্রতি, এবং কারণ তিনি ভাবছেন যে তার শেষ জীবনে এই যে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পেরেছেন, কারণ যেই ভদ্রলোক ম্যান পাওয়ারের বিজনেস করে সেই ভদ্রলোকের ব্যাপার আসলে খুব সম্মান দিয়ে বলবার কিছু নেই। তার কাছে প্রধানমন্ত্রী হওয়াটা বিশাল একটা ব্যাপার। সো তার মাথার মধ্যে যেহেতু ঢুকে গেছে যে এই বালকরাই তাকে ওই চেয়ারে বসিয়েছে, সেই জন্য সম্ভবত তিনি এই বালকদেরকে সতর্ক করবার মতন সাহসও সংগ্রহ করতে পারছেন না। আপনি একটু লক্ষ্য করুন, গত কয়েক মাস ধরে কাদেরকে একেবারে ক্যাটেগরিক্যালি মানে ট্যাগিং এবং মানে গালাগালির শিকার হতে হচ্ছে যারাই নির্বাচন চাইছে, সেটা বিএনপি হোক, সেটা আর্মি হোক, সেটা অন্য কোনো রাজনৈতিক দল হোক, অন্য কোনো গোষ্ঠী হোক, এমনকি সাধারণ মানুষ হোক, যারাই নির্বাচন নিয়ে মুখ খুলবে তাদের ব্যাপারেই সংঘবদ্ধ একটা আক্রমণের ইঙ্গিত আমরা দেখছি। এই যে শুরু হলো ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চাই, এই শুরু হলো কিন্তু এই বালকদের কাছ থেকেই। সার্জিস প্রথমে কথা বলল এবং তারপরে অন্যান্য উপদেষ্টারাও এই বালকদের কথায় নাচতে শুরু করলেন। আমরা দেখলাম প্রেস সচিব বেছে বেছে ওই স্ট্যাটাসগুলো শেয়ার করা শুরু করলেন যেখানে 5 বছরের কথা বলা হচ্ছে, যদিও সেই স্ট্যাটাসগুলো বটের না আসল মানুষের না এআই এর, সেটা নিয়েও অনেক বিতর্ক থাকতে পারে, বাট তিনি সেগুলো শেয়ার করা শুরু করেন। আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি তার নিজের কাজে অশ্বডিম্ব, তিনিও কিন্তু খুবই উৎসাহিত হয়ে বলেন মানুষ আমাদেরকে দেখতে চায়। আমরা দেখলাম ধর্ম উপদেষ্টা তিনিও একই সুরে কথা বললেন। ফরিদা আপা তিনিও অদ্ভুতভাবে বললেন যে আমরা তো নির্বাচিতই, আমরা তো অনির্বাচিত কেউ নই। আমরা দেখলাম রেজওয়ানা আপা খুবই অস্থির হয়ে যান নির্বাচন শুনলেই, এবং তিনি এক পর্যায়ে পলিটিশিয়ানদের আক্রমণ করে বললেন আপনাদের হাতে তো এত বছর ছিল বাংলাদেশ, কি উন্নতি আপনারা করেছেন। উনি যেই বাংলাদেশে দাঁড়িয়ে এখন কথা বলছেন না, 1971 থেকে শুরু করে এই আজকে 2025 সাল পর্যন্ত, এটা কিন্তু আমাদের পলিটিশিয়ানদের শ্রমে ঘামে তৈরি হওয়া বাংলাদেশ। উনি তো পরিবেশ উপদেষ্টা, উনার তো এত কথা বলার দরকার নেই। উনি তো বাংলাদেশে পলিথিনটা পর্যন্ত বন্ধ করতে পারেন নাই, বুড়িগঙ্গাটা পর্যন্ত ঠিক করতে পারেন নাই, খাল বিল বাদ দিলাম, রেড কার্পেটের উপর উঠে উনি খাল উদ্ধার কর্মসূচি করেন। এইসব নাটক সিনেমা যথেষ্ট হয়েছে। 9 মাস ইজ আ লং টাইম রাষ্ট্র পরিচালনার জন্য, এবং বিশেষ করে এমন একটি সরকারের ক্ষেত্রে যেই সরকারটি সকল বিষয়ে ফেল করে একটা অভূতপূর্ব নজির তৈরি করেছে। আপনি দেখুন, আপনি যদি সেই 72 থেকে শুরু করে 24 পর্যন্ত প্রতিটি সরকারে দেখুন, নির্বাচিত অনির্বাচিত, স্বৈরশাসক, সেনা সমর্থিত, হোয়াট এভার, প্রত্যেকের হাতে কিছু না কিছু সাকসেস স্টোরি আছে, প্রত্যেকের হাতে কিছু না কিছু সাকসেস স্টোরি আছে। আপনি আমাকে বলেন এই 9 মাসে এই সরকারের সাকসেস স্টোরি কি?
কোনটাতে তারা বলবে? অর্থ নিয়ে তারা, অর্থনীতির কন্ডিশন নিয়ে তারা সাকসেস দাবি করে, তাই না? অর্থ উপদেষ্টা গতকালকে বলেছে যে আমাদের অর্থনীতির অবস্থা এখন একেবারেই ভালো নয়। IMF এর কাছে দৌড়াদৌড়ি করেছি ঠিকই, কিন্তু আমাদের অর্থনীতির অবস্থা ভালো নয়। অর্থ উপদেষ্টা নিজে এই কথা বলছেন এবং তাকে আমি মোটামুটি সাকসেসফুল উপদেষ্টা বলি। একমাত্র সালেউদ্দিন আহমেদ ছাড়া এই উপদেষ্টা পরিষদে আপনি একজনকেও পাবেন না যার ঝুড়িতে কিছু সাকসেস স্টোরি আছে এই 9 মাসে। আমার মনে হয় যদি দেশকে স্থিতিশীলতার দিকে আনতে চান, যদি এই সরকারের ন্যূনতম লাজ লজ্জা থাকে, তাহলে ইমিডিয়েটলি তারা নির্বাচনের একটা রোড ম্যাপ দেবে। সেটা ডিসেম্বর হোক, সেটা জানুয়ারি হোক, সেটা হোয়াট এভার, যেটাই হোক সেটা তারা ইমিডিয়েটলি দেবে এবং ইমিডিয়েটলি তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। যেই মুহূর্তে একটি রাজনৈতিক দলের নেতাদেরকে প্রধান উপদেষ্টা সিঙ্গল আউট করেন, তাদের সঙ্গে বসেন, অন্যদের সঙ্গে বসেন না, তখনই তো নির্বাচন যে সুষ্ঠু হবে না এটা আমরা রাজনৈতিক দলরা বুঝি। আবার উনি উল্টা আমাদেরকে শুনান যে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠু হবে তো আপনার জন্য। আপনি কেন একটা স্পেসিফিক দলের নেতাকর্মী নিয়ে বসেন? এইটা দিয়ে আপনি কি মেসেজ দিতে চান প্রশাসনকে? আপনি কি ওই মেসেজ দিতে চান যে আপনার পোষা পার্টি একটা আসনও পাবে না, কিন্তু আপনি চান তারা যেন 100টা আসন পায়? এই মেসেজ আপনি আপনার পুলিশ প্রশাসনকে দিতে চান? না, এই প্রশ্নটা আমি ওনাকে করব এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার পুরো অধিকার আছে ওনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেওয়া। কেন উনি ওনার পোষা পার্টির সঙ্গে বসবেন, অন্য দলগুলোর সঙ্গে কেন উনি বসেন না? একেবারেই শেষ প্রান্তে রয়েছে, ছোট্ট করে সমাধানের জায়গাটা একটু করে জানতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে শুরু করতে চাই। এই মুহূর্তে একমাত্র সমাধান আমি মনে করি নির্বাচনের একটা তারিখ ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ঘোষণা করে দেয়া। এটা করলে কেন সমাধান হবে? যে বিএনপির যে আনসার্টেইন একটা ফিলিং আছে যে আমি আদৌ নির্বাচন ঠিক মতো হচ্ছে কিনা, তাতে একটা ট্রমা আছে, সেটা কিন্তু এক্সপ্লিসিটলি বলেও ফেলছে। তারপর ইভেন সংস্কারের ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন এটা যদি ফিক্স করা যায়, বিএনপির সাথে সংস্কারের নেগোসিয়েশনটাও বেটার হবে। অনেক কিছু যেটা বিএনপি মানছিল না, সেখান থেকে একটা বার্গেনের মানে কি? আপনি আমার কিছু শুনবেন, আমি আপনার কিছু শুনবো। সো ওই জায়গাটা যদি তারা একসেপ্ট করেন সেটা হবে। এবং যেটা জরুরি সেটা হচ্ছে যেই লোকগুলো বাইরে থেকে ভেতর থেকে এই সরকারের টেনিওর ডক্টর ইউনূসের কথার বাইরে বাড়াতে চান, তাদের কাউকে আসলে সরকারের ভেতর থেকেও সরাতে হবে এবং সরকারের লোকজনে যাতে তাদের সাথে যোগাযোগ এবং অ্যালাইনমেন্ট কম থাকে সেটা হতে হবে। আমি তো আগেই বললাম যে একটা নির্বাচন ইজ আ মাস্ট। পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতে হবে। ডক্টর ইউনূস খুব ভালো করে জানেন কারা, কোন গোষ্ঠীটি তাকে কি পরামর্শ দিয়ে কোন দিকে নিতে চাইছে। উনি বাংলাদেশকে কি শেষ জীবনে এসে ওই পথে নেওয়ার চেষ্টা করবেন? এবং উনি যদি সেই পথে নেওয়ার চেষ্টা করেন, তাকে এটা মাথায় রাখতে হবে খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু তার এই ভেস্টেড ইন্টারেস্টের সঙ্গে অ্যালাইন্ড হয়ে তাকে ওই পথে নেবে। বাকি বাংলাদেশ কিন্তু রেজিস্ট করবে এবং বাংলাদেশ যখন রেজিস্ট করে তখন কি পরিণতি হয় এটা কিন্তু 24 সালে আমরা অলরেডি দেখেছি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। পরিশেষে আমরা একটি কথাই বলতে চাই, ঐক্যের শক্তির উপরে দাঁড়িয়েই একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচনের পথরেখা তৈরি করতে হবে। জাতীয় স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব ইত্যাদি প্রশ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। রাজনৈতিক দলসহ সবার ঐক্যমতের ভিত্তিতেই কাজ করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা শেষ করছি। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।